Dear learners, this is your Shohit sir. Today we are going to have another class, and this class will be on voice tense. Today's topic voice tense. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভয়েস চেঞ্জের উপরে ক্লাস করব। ভয়েস চেঞ্জের বিষয়ে তোমরা অনেকেই মেইল করেছো এবং আমাকে অনেকে SMS করেছো। তাই আমি তোমাদের জন্য আসলে ভয়েস চেঞ্জ অ্যাজ এ হোল যারা একটু মোটামুটি আগে থেকে জানো তাদের জন্য ক্লাসটা বেশি সুইটেবল। যারা জানো না তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তো মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জ তোমরা কিন্তু অনেক আগে থেকেই শিখছো, 6, 7, 8 অনেকগুলো ক্লাসে শিখছো। তারপর অনেকে ভয়েস চেঞ্জের মূল কনসেপ্টটা মানে বুঝতে অসুবিধা হয়। তা আজকে আমি যেটা করবো আসলে ভয়েস চেঞ্জের মূল কনসেপ্টটা নিয়ে বেশি জোর দেব, যদিও আমরা ভয়েস চেঞ্জের মোটামুটি একটা সামারি এখানে দাঁড় করানো হয়েছে, ঠিক আছে। তো প্রথমে হলো হোয়াট ইজ ভয়েস। তো ভয়েস কি? ভয়েস ইজ দ্য ফর্ম অফ ভার্ব দ্যাট টেলস আস ওয়েদার দ্য এজেন্ট সাবজেক্ট অ্যাক্টস অর ইজ অ্যাক্টেড ওভার। ভয়েস হলো ভার্বের একটা ফর্ম, একটা আকৃতি, একটা গঠন, যে ভার্বটা আমাদেরকে বলে দেয় যে তার যে সাবজেক্ট আছে, ভার্বের যে সাবজেক্টটা আছে সে নিজে কাজ করে নাকি তার উপরে কাজটা আরোপিত করা হয়। যেমন ধরো এখানে উদাহরণ, ইউ মাস্ট ডু ইউর হোমওয়ার্ক। এখানে যেমন দেওয়া আছে দেখো যে মাস্ট ডু, ডু কাজটা কে করে? ইউ। যখন এই সাবজেক্ট এই ভার্বের কাজটা করে তখন সেটা হলো একটা ফর্ম। তাহলে এখানে ভার্ব বলে দিচ্ছে যে সাবজেক্ট নিজে কাজ করে। আর এখানে দেখো ইউর হোমওয়ার্ক মাস্ট বি ডান, তোমার হোমওয়ার্কটা করা হবে। এখানে তোমার হোমওয়ার্ক সম্পর্কে বলা হয়েছে, যে কাজ করে তার সম্পর্কে বলা হয় নাই। এছাড়াও আরেক ধরনের ভয়েস আছে, ভার্ব আছে, যেমন দ্য পেন রাইটস ওয়েল। এখানে এই রাইটস কথাটা দেখো, এখানে সাবজেক্ট আছে দ্য পেন। এখানে কিন্তু এই অর্থ যদি দেখো তুমি তাহলে দেখবা যে এই রাইটস কাজটা এই পেন করে না, লিখতে হলে কোনো একজন ব্যক্তি লাগে, ঠিক আছে। উই ক্যান রাইট উইথ পেন বাট দ্য পেন ক্যান রাইটস, বাট এখানে বলা হচ্ছে দ্য পেন রাইটস ওয়েল। এখানে দেখো অবজেক্টও নাই। তো এই তিন ধরনের আমরা ভার্বের গঠন পেয়ে থাকি। তাহলে এখানে মাস্ট ডু দেখো, এখানে সাবজেক্ট আছে, ইউর হোমওয়ার্ক অবজেক্ট আছে। এখানে দেখো ইউর হোমওয়ার্ক মাস্ট বি ডান, এখানে এটার মাস্ট বি ডানের সাবজেক্ট আছে বাট আবার অবজেক্ট উল্লেখ করা নাই। আবার এখানে দ্য পেন রাইটস ওয়েল, এখানে রাইট ভার্বের সাবজেক্ট আছে বাট দেখো এখানে অবজেক্ট নেই। ওয়েলটা এখানে ধরো এটা হলো অ্যাডভার্ব। তাহলে আমরা এই ধরনের গঠনগুলো পেয়ে থাকি। তো এখন আমরা দেখব যে হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস। আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমরা এগুলো জানি, তারপর আমি একটু তোমাদেরকে প্রাথমিক একটা আলোচনা দিচ্ছি যে মেইনলি দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ ভার্ব। অ্যাক্টিভ ভয়েসকে আমরা অ্যাক্টিভ ভার্ব বলবো এখন থেকে, খেয়াল করো। যেমন ইউ মাস্ট ডু ইউর হোমওয়ার্ক, এখানে মাস্ট ডুটা অ্যাক্টিভ, কারণ এখানে তার সাবজেক্ট অ্যাক্টিভ আছে, মানে সে কাজ করেছে। আর প্যাসিভ ভার্ব কোনটা? যেমন ইউর হোমওয়ার্ক মাস্ট বি ডান, মাস্ট বি ডান কাজটা কে করেছে সেটা এখানে উল্লেখ নাই, বাট কী করা হয়েছে ইউর হোমওয়ার্ক সেটা উল্লেখ করা আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েস তার সাবজেক্টের কথা বলে, মানে যে কাজ করে তার কথা বলে। আর প্যাসিভ ভার্ব তার সাবজেক্ট আছে বাট সাবজেক্ট কাজটা করে না, সে কী কাজ করা হয়েছে সেটা কি তার সাবজেক্ট হিসেবে গ্রহণ করে নেয়। আর কোয়াসি প্যাসিভ ভার্ব, যেটাকে আমরা ওই 3 নম্বর যে গঠনটা দেখেছিলাম, এটা আরেকটা ধরনের ভার্ব, অ্যানাদার টাইপ অফ ভয়েস বা ভার্ব। যেমন ধরুন দ্য পেন রাইটস ওয়েল, এখানে এই ভার্ব তার সাবজেক্টের কাজ করে সেটা বলে না, কিন্তু গঠন অনুযায়ী এটাকে আমরা অ্যাক্টিভই বলবো সবসময়, মানে কোয়াসি প্যাসিভ এখানে অ্যাক্টিভ। তাহলে এই যদি আমরা অ্যাক্টিভ থেকে ভার্ব যদি আমরা যদি ভয়েস চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তা সেক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ সরাসরি যেমন আছে, কোয়াসি প্যাসিভ ভার্বেরও অ্যাক্টিভ এবং প্যাসিভ আছে, এটাও অ্যাক্টিভ থেকে প্যাসিভে হবে। বাট এই ভার্বটার যেহেতু অর্থ অনুসারে সাবজেক্ট কাজ করে না, বাট গঠন অনুসারে দেখা যায় যেখানে অ্যাক্টিভের সাথে মিল আছে, সেই জন্য এটাকে কোয়াসি প্যাসিভ ভার্ব। তা আমরা এটা আলাদাভাবে সংজ্ঞাও দেখব। প্রথম হলো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। হ্যাঁ, in a sentence where the verb tells that the subject agent does the work actively, যখন কোনো সেন্টেন্সে দেখা যায় যে ভার্ব আমাদেরকে বলে, হ্যাঁ, যে সাবজেক্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, কাজ করেছে, ইজ কল্ড অ্যাক্টিভ। যেমন ইউ মাস্ট ডু ইউর হোমওয়ার্ক, এলে মাস্ট ডু কে করে? ইউ। হু দিয়ে প্রশ্ন করবো আমরা, সবগুলো অ্যাক্টিভ হু দিয়ে প্রশ্ন করবো। হু মাস্ট ডু, ইউ মাস্ট ডু। শি ইজ রাইটিং এ প্যারাগ্রাফ, হু ইজ রাইটিং এ প্যারাগ্রাফ, শি ইজ রাইটিং এ প্যারাগ্রাফ। আবার প্লে, হু প্লে, উই প্লে। তাহলে এখানে হু দিয়ে দেখো আমরা 3টা প্রশ্নের হু দিয়ে পেয়েছি। তার মানে হু দিয়ে যখন আমরা কোশ্চেন করবো তখন যদি সাবজেক্ট আমাদের উত্তর দেয় তাহলে আমরা সেটাকে ধরে নেবো অ্যাক্টিভ। হু দিয়ে কোশ্চেন করলে যদি সাবজেক্ট আনসার হয় তাহলে সেটা হলো অ্যাক্টিভ। ওকে, আচ্ছা এবার দেখো প্যাসিভ। তো প্যাসিভ কাকে বলে?
প্যাসিভ হলো কি ইন আ সেন্টেন্স হোয়ার দ্য ভার্ব টেলস দ্যাট দ্য সাবজেক্ট এজেন্ট ইজ অ্যাক্টেড ওভার ইজ কল্ড প্যাসিভ। যখন কোনো ভার্ব আমাদেরকে বলে যে তার সাবজেক্টের উপরে কাজটা আরোপিত করা হয়েছে, সে নিজে কাজ করে নাই। যেমন ইউর হোমওয়ার্ক মাস্ট বি ডান, এ মাস্ট বি ডান, হু মাস্ট বি ডান, আমরা কিন্তু উত্তরটা এখানে পাই না। যদি পেতাম তাহলে সেটা হতো অ্যাক্টিভ। আর যদি বলি হোয়াট মাস্ট বি ডান, তাহলে ইউর হোমওয়ার্ক, তাহলে এটা প্যাসিভ। একইভাবে ইজ বিং রিটেন, হু ইজ বিং রিটেন, এটা কিন্তু এখানে করতে পারি না। আমরা বলতে হোয়াট ইজ বিং রিটেন, তাহলে আমরা এই প্যারাগ্রাফ উত্তরটা হয়ে যায়। আর হু রাইট ইজ বাই হার, এটাকে প্রিপোজিশন অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে এটাও প্যাসিভ। একইভাবে ক্রিকেট ইজ প্লেড, তাহলে হোয়াট ইজ প্লেড, ক্রিকেট। হু ইজ প্লেড কিন্তু এখানে বলা যাচ্ছে না, তাহলে হোয়াট ইজ দিয়ে আমরা এখানে হোয়াট 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 দিয়ে কোশ্চেন করে আমরা উত্তর পাই প্যাসিভের, আর হু দিয়ে কোশ্চেন করে আমরা অ্যাক্টিভের উত্তর পাই। এরপরে দেখো কসি প্যাসিভ। কসি প্যাসিভটা কেমন? কসি প্যাসিভটা হলো, এটা হলো একটা, কসি প্যাসিভ ইজ রিয়েলি অ্যাক্টিভ আসলে। যেমন এ ভার্ব ইজ কল কসি প্যাসিভ ওয়েন ইটস ইউজ লুকস অলমোস্ট প্যাসিভ বাট ইজ নট প্যাসিভ। যেমন দ্য পেন রাইটস ওয়েল, এখানে দেখো হু রাইটস, এই প্রশ্নের উত্তর আমরা এটা থেকে পাই না। আবার যেমন টেস্ট, হু টেস্ট, এটাও আমরা পাই না। আবার হু ইজ মিল্কিং, এটাও কিন্তু আমরা পাই না, কারণ এখানের সাবজেক্টগুলো সবই কিন্তু অবজেক্ট। মানে দেখো অবজেক্ট, এখানে দেখো ওয়েল অবজেক্ট নাই, এখানে সুইট, ওয়েল হলো এখানে অ্যাডভার্ব, সুইট হলো অ্যাডভার্ব, এখানে অবজেক্ট নাই, তার মানে এখানে অবজেক্ট থাকে না। এক, দ্বিতীয় কথা হলো এখানে গঠন অনুযায়ী দেখতে এটা অ্যাক্টিভই মনে হয়, কিন্তু অর্থ অনুসারে এটা প্যাসিভ। তার মানে এটা দেখতে একেবারেই প্যাসিভ, কিন্তু আসলে এটা অ্যাক্টিভ। তাহলে এই ধরনের ভার্বকে বলা হয় কসি প্যাসিভ। এখন যেটা হলো, আমরা কিছু টার্মের সাথে ইন্ট্রোডিউস হব, যেগুলো আমাদের লাগবে এখন করতে গেলে। যেমন সাবজেক্ট কোনটা, যেমন এখানে শিটস রাইস, শি হলো সাবজেক্ট। অবজেক্ট কোনটা, এখানে রাইস হলো অবজেক্ট। বিভার্ব কোনগুলোকে বলা হয়, এগুলোকে বিভার্ব বলা হয়। বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, এগুলো সব বিভার্ব। বিভার্বের 8টা রূপ রয়েছে। এটা ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি রূপ রয়েছে এই বিভার্বের, 8টা রূপ। এত রূপ আর কোনো ভার্বের নেই। হ্যাভ ভার্বের এইগুলো রূপ রয়েছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। তারপর মেইন ভার্ব যেগুলোকে বলা হয়, যেখানে অক্সিলারি ভার্ব নাই, হ্যাঁ, সাবজেক্টের সাথে এগ্রি করে যে ভার্বগুলো, যেটা দিয়ে আমরা টেন্স বুঝি, সেগুলোই মূলত মেইন ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হলো যেমন ইটস রাইস, যে সমস্ত ভার্বের অবজেক্ট আছে সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয় যে সমস্ত ভার্বের অবজেক্ট ছাড়াই সে অর্থ সম্পূর্ণ করে। যেমন শি সুইমস, এখানে অবজেক্ট নাই বাট অর্থ সম্পূর্ণ হয়েছে। আই ড্রিম, দেখো এখানে অবজেক্ট ছাড়াই অর্থটা সম্পূর্ণ হয়েছে, ড্রিম ভার্বটার অর্থ সম্পূর্ণ করেছে। তাই এইগুলো হলো ইন্ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট নাই। তো এখানে একটু কথা বলে রাখি, ট্রানজিটিভ ভার্ব যখন অবজেক্ট থাকবে ভার্বের, তখন আমরা সেটাকে প্যাসিভ করতে পারবো। আর যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা সেটাকে প্যাসিভ করতে পারবো না, যদিও বিশেষ বিশেষ নিয়মে কিছু করা যায়। মডাল অক্সিলারি ভার্বগুলো আমাদেরকে চিনতে হবে। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, এগুলো মডাল অক্সিলারি ভার্ব বলে। V1 বলতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট ফর্মকে বুঝবো। আর V2 বা পাস্ট ফর্ম বলতে আমরা পাস্ট ফর্মকে বুঝবো। V3 বলতে আমরা পাস্ট পার্টিসিপল বুঝবো, যেমন ইটেন, রাইস ইজ ইটেন, এই যে ইটেন পাস্ট পার্টিসিপল। ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্স বলতে আমরা বুঝবো যে সমস্ত টেন্স, এই যে যেমন শি ইটস রাইস, এটা প্রেজেন্ট। কি এইট রাইস, এটা হলো পাস্ট। আর শি উইল ইট রাইস, এটা হলো ফিউচার ইনডিফিনিট। এগুলো সবই ইনডিফিনিট, বাট এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার। কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স যেটাকে আমরা বলি, সেটাও এরকম, যেমন ইজ ইটিং, ওয়াজ ইটিং, উইল বি ইটিং। দেখো সবগুলোর সাথে আইএনজি আছে এবং এটা করে বিভার্ব আছে, খেয়াল করেছো? বি ইটিং, তাহলে বিভার্ব আছে। ওয়াজ ইটিং, বিভার্ব আছে। ইজ ইটিং, বিভার্ব আছে। এই সবগুলোই কন্টিনিউয়াস টেন্স, এবং এটা ইজ থাকার কারণে এটা প্রেজেন্ট টেন্স, ওয়াজ থাকার কারণে পাস্ট টেন্স, আর উইল বি থাকার কারণে এটা ফিউচার টেন্স। পারফেক্ট টেন্সও একই রকমের। হ্যাজ ইটেন যখন বলা হচ্ছে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড ইটেন, হ্যাড যখন বলা হচ্ছে তখন সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যখন উইল হ্যাভ বলা হচ্ছে তখন এটা ফিউচার পারফেক্ট। তার মানে কি, পারফেক্টে দেখো সবগুলোই পার্থক্য আছে, শুধু এই হ্যাজ, হ্যাড আর উইল দিয়ে যখন আমরা দিচ্ছি তখন হয়ে যাচ্ছে এটা ফিউচার। এই টার্মগুলো কেন মনে রাখবা, এগুলো কিন্তু টেন্সের ব্যাপার, বাট তোমাদের এই ভয়েস চেঞ্জ করতে গেলে এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো যেটা ফরম্যাট অফ প্যাসিভ ভয়েস। এখন অনেকে তোমাদের প্রশ্ন আছে যে আমরা আসলে ভয়েসের যে অ্যাক্টিভ ভার্ব কোনটা, প্যাসিভ ভার্ব, এটা সহজে মনে রাখতে পারে না। তোমাদের সহজে মনে রাখার জন্য আমি একটা শখ দিয়েছি। এই শখটার দিকে সবাই একদম স্থিরভাবে 1 মিনিট তাকায় থাকে, দেখবা যে এখানে এই দেখো এই বৃত্তটার ভিতরে, এই সার্কুলার ভিতরে দেখো ওই যে বি ভার্বের 8টা রূপের কথা বলেছিলাম, এই সবগুলো রূপ এখানে রয়েছে। বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন। এটা বলেছিলাম যে বি ভার্বের 8টা রূপ, এবং ইংরেজি ভাষার ভার্বের ভিতরে সবচেয়ে বেশি রূপ রয়েছে বি ভার্বের। এই যে কোনো একটা রূপের সঙ্গে যদি V3 হয়, ধরো বি এর সাথে V3 আছে, এম এর সাথে V3 আছে, ইজের সাথে V3 আছে, আর এর সাথে V3 আছে, ওয়াজের সাথে V3 আছে, ওয়ারের সাথে V3 আছে, বিং এর সাথে V3 আছে, বা বিনের সাথে V3 আছে, তাহলে বুঝবো এটা প্যাসিভ। আর এই প্যাসিভ ছাড়া এটা এই গঠন হলেই সেটা প্যাসিভ। আর এই গঠনটা যদি না হয়
তাহলে সেটা অ্যাক্টিভ। তাহলে সহজে মনে রাখবা, এই গঠনটা যদি তুমি কোথাও কোনো সেন্টেন্সের মধ্যে দেখো তাহলে সেটা হলো প্যাসিভ, আর যদি এই গঠনটা না পাও তাহলে সেটা হলো অ্যাক্টিভ। যদিও এই বি ভার্বের সাথে যেমন ভি3 এরকমের গেট ভার্বের সাথে ভি3 দিয়েও কিছু প্যাসিভ হয়, সেটাও আমরা শেষে কথা বলবো। তাহলে এই শখটা দিকে ভালো করে তাকিয়ে তোমরা দেখবে। হ্যাঁ, এবার দেখো আমরা এই বি ভার্বটা কীভাবে ব্যবহার করি, যে হাউ টু ইউজ বি ভার্বটা কীভাবে ব্যবহার করা হয়। এই যে দেখো এখানে আমাদের 5টা ভার্বের আমরা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হলো মডাল অক্সিলারি, একটা হলো সিম্পল প্রেজেন্ট, একটা হলো সিম্পল পাস্ট, একটা হলো কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ, আর একটা হলো পারফেক্ট। এখানে সিম্পল প্রেজেন্ট আলাদা করা হয়েছে, সিম্পল পাস্ট আলাদা করা হয়েছে, বাট কন্টিনিউয়াসটাকে আলাদা করা হয়নি। কন্টিনিউয়াস মানে হলো এম ইজ আর যখন থাকবে তখন প্রেজেন্ট, আর ওয়াজ ওয়ার যখন থাকবে তখন পাস্ট, আর যখন শ্যাল বি বা উইল বি থাকবে তখন সেটা হলো ফিউচার। আর আবার এখানে পারফেক্ট টেন্সও দেখো, আমরা এখানে হ্যাজ যখন থাকবে তাহলে সেটা প্রেজেন্ট, আর যখন হ্যাড থাকবে সেটা পাস্ট। আর আমরা জানি শ্যাল বা উইল এটা সবসময় ফিউচার টেন্স বলে থাকি, এই জন্য আমরা আসলে দুটো টেন্সকে দেখবো। আর ফিউচার টেন্স শ্যাল উইল হলেই সেটা ফিউচার টেন্স হবে। তাহলে প্রথমে দেখো এখানে মডাল অক্সিলারি ভার্বের গঠনটা, অ্যাক্টিভ গঠনটা এরকমের। এই মডাল অক্সিলারি ভার্বের সাথে এই ভার্বগুলোও খেয়াল করবা, যে যেমন গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, ওয়াজ টু, ওয়্যার টু, এগুলো যদি থাকে আর এর সঙ্গে যদি মূল ভার্বটা থাকে, হ্যাঁ মেইন ভার্ব যদি থাকে, পাস্ট প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে বুঝবা সেটা অ্যাক্টিভ। আর এটাকে যদি তুমি প্যাসিভ, এটাকে যখন তুমি প্যাসিভ করবা তখন তুমি কী হবে, গঠনটা হবে এরকমের, যে এগুলো তো থাকবেই, এর সঙ্গে প্লাস বি হবে প্লাস ভি3 হবে, তখন এটা হয়ে যাবে প্যাসিভ ভার্ব। সিম্পল প্রেজেন্টের আমরা জানি এরকমের, যে ভার্বের মূল ভার্বটা বসে তার সঙ্গে এস বা ইয়ে যোগ হয়, এই যেমন ইটস বা ইট, অথবা ডু নট বা ডাজ নট থাকে, তারপর মূল ভার্ব থাকে, তাহলে এটা অ্যাক্টিভ। আর এটাকে যখন প্যাসিভ করবো তখন এম ইজ আর এর সঙ্গে ভি3 দিতে হবে, তখন সেটা হয়ে যাবে প্যাসিভ। বাট অনেকে এম ইজ আর দেখলেই মনে করো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আসলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা প্যাসিভ রূপে, কিন্তু এম ইজ আরের পরে ভি3 থাকলে সেটা প্যাসিভ ফর্ম হয়। আর এই এম ইজ আরের সাথে যদি আচ্ছা এটা পরে দেখি পাস্ট ইনডিফিনিটিভ বা পাস্ট সিম্পল যেটা, সেখানেও এটার একই মতো, সিম্পল প্রেজেন্টের মতো। এখানে তফাৎটা হলো এখানে পাস্ট ফর্ম থাকবে ভি2, অথবা ডিড নোটের সাথে ভি1 থাকবে। যদি থাকে তাহলে সেটা হলো অ্যাক্টিভ গঠন, আর প্যাসিভ গঠনটা হলো ওয়াজ ওয়ারের সঙ্গে যখন ভি3 হয় তখন হলো প্যাসিভ গঠন। আর এই যে বলছিলাম এম ইজ আর এর সঙ্গে ভি3, ওয়াজ ওয়ারের সঙ্গে ভি3, এটা প্যাসিভ গঠন। আর যখন এই এম ইজ আর, ওয়াজ ওয়ার বা বি এর সঙ্গে যখন থাকে আইনযুক্ত ভার্ব থাকে, তখন সেটা হলো অ্যাক্টিভ গঠন এবং সেটা কন্টিনিউয়াস টেন্স। মানে এম ইজ আর থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম ইজ আরের সাথে বিভাগ আইনযুক্ত ভার্ব আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ারের সাথে বিভাগযুক্ত আছে সেটা পাস্ট কন্টিনিউয়াস, বি এর সাথে ভার্বের সাথে আইনযুক্ত আছে এটা ফিউচার কন্টিনিউয়াস। এটাকে যদি তুমি প্যাসিভ করতে চাও তাহলে এগুলো তো লিখবেই, তার সঙ্গে প্লাস বিং লিখবে, বিং, এই যে BEING বিং প্লাস ভি3, তাহলে এটা প্যাসিভ হয়ে যাবে। একইভাবে পারফেক্ট টেন্সও এবং হ্যাভ, হ্যাজ এর সঙ্গে ভি3 থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড প্লাস ভি3 থাকলে এটা পাস্ট পারফেক্ট। আর এখানে এগুলোর সঙ্গে এগুলো তো থাকবেই, তার সঙ্গে বিং ভার্বটা হয়ে যখন ভি3 হবে তখন সেটা হবে পারফেক্ট টেন্সের প্যাসিভ গঠন। খেয়াল করো এখানেও কিন্তু ভি3 আছে, এখানেও ভি3 আছে, তফাৎটা হলো এখানে বিনটা নাই, এখানে বিন আছে। এখানে এই যে 5টা গঠন এবং এই 5টা গঠন, 10টা গঠন, এই 10টা গঠন জানলে মোটামুটি তুমি অ্যাক্টিভ এবং প্যাসিভ ভার্বের গঠনগুলো তুমি পারবে। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কিছু ব্যাপার আছে, যেমন অবজেক্টকে প্যাসিভ সাবজেক্ট করতে হয়, সেটা একটা সহজেই তুমি বুঝতে পারবে। কিন্তু এই গঠনগুলো, এই 10টা গঠন যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে তোমার ভয়েস চেঞ্জের সমস্যা থাকবে না বলে আমি আশা করি। এখন দেখো আমরা যদি এরপরে সামনে আগাতে চাই তাহলে সেক্ষেত্রে দেখো, যদি ভয়েস চেঞ্জ বেসড অন সেন্টেন্স কী কী আছে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয়, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয়, অপটেটিভ সেন্টেন্সেও ভয়েস চেঞ্জ হয়। তো এখন আমরা দেখবো যে বিফোর চেঞ্জিং ভয়েস অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে হলো রিড দ্য গিভেন সেন্টেন্স, যে সেন্টেন্সে দেওয়া থাকবে সেটা পুরোপুরি পড়তে হবে, ঠিক আছে। 2 নম্বর হলো ফাইন্ড দ্য ভার্ব, স্পেশালি ভার্ব উইথ অবজেক্ট, ভার্ব খুঁজে বের করবে, ভার্ব সবার আগে ভার্ব খুঁজে বের করবে, এবং বিশেষ করে যে ভার্বের অবজেক্ট আছে সেটাকে খুঁজে বের করবে, ওকে। আচ্ছা, তারপর হলো 3 নম্বর বলা হচ্ছে ডিটারমাইন অ্যাবাউট টেন্স, এটা কোন টেন্স আছে সেটা তোমাকে জানতে হবে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স তোমাকে জানতে হবে। 4 নম্বর ফাইন্ড দ্য সাবজেক্ট, তাহলে এই যে ভার্বটা আছে এই ভার্বটার এই যে অবজেক্ট ভার্ব আছে, যে ভার্বের বা এই যে ভার্ব আছে ভার্বের সাবজেক্ট সেটা জানতে হবে, অবজেক্ট কী সেটা জানতে হবে, হ্যাঁ, ভার্বের সাবজেক্ট অবজেক্ট জানতে হবে। তারপর যেমন ধরো লেখা আছে আই রাইট পোয়েমস, তাহলে এখানে ভার্ব হলো রাইট, এটার সাবজেক্ট হলো আই, অবজেক্ট হলো পোয়েমস, আর রাইট ভার্ব হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর রাইট ভার্বের অবজেক্ট, এই অবজেক্ট হলো পোয়েমস। তাহলে এই অবজেক্টের ভার্ব আছে রাইটের, তাহলে আমরা দেখলাম কি যে প্রথম বললাম আমরা আই রাইট পোয়েমস, 2 নম্বর পয়েন্ট ভার্ব বের করলাম, ভার্ব আছে রাইট এবং এই অবজেক্ট যুক্ত ভার্ব হলো রাইট, অনেক সময় একাধিক ভার্ব থাকে।
তারপরে 3 নম্বর আছে টেন্স, এটা কোন টেন্স, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। 4 নম্বর হলো এটা সাবজেক্ট কি, সাবজেক্ট হলো আই, এর অবজেক্ট কি, অবজেক্ট হলো পোয়েমস। তাহলে এই যে 5টা পয়েন্ট তোমাকে খুঁজে বের করতে হবে। এরপর দেখো এটা যদি আমরা এরকম হয় প্যাসিভ হয়, যেমন পোয়েমস আর রিটেন বাই মি, এখানেও দেখো এখানে ভার্বটা কি, ভার্বটা হলো আর রিটেন, পোয়েমস আর, এই আর রিটেন এটা হলো ভার্ব। তো এই ভার্বের সাবজেক্ট কি, পোয়েমস, এই ভার্বের অবজেক্ট কি, অবজেক্ট নাই, এই ভার্বের অবজেক্ট হলো প্রিপজিশনের অবজেক্ট মি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো, কারণ এইভাবে কিন্তু বুঝতে হবে, কারণ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেমন করবো, প্যাসিভ থেকেও অ্যাক্টিভ করা শিখতে হবে তোমাকে, হ্যাঁ। যেভাবে বলছি ঠিক এইভাবে সব সময় ফলো করবে। এখন যদি তুমি একটা এক্সারসাইজ করতে চাও, কোনো ভয়েস চেঞ্জ যদি তুমি করতে চাও, তখন তুমি কী করবা, তখন তুমি এইটা করবা, মেইনটেইন দ্য ফলোয়িং স্টেপস, এই স্টেপগুলো অনুসরণ করে তুমি ভয়েস চেঞ্জ করতে পারো। প্রথম নাম্বার হলো রাইট দ্য সাবজেক্টিভ ফর্ম অফ দ্য অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টিভ ফর্ম আছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা আছে, বলছে রাইট দ্য সাবজেক্টিভ ফর্ম অফ দ্য অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা রয়েছে, সেই অবজেক্টটার সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে, কারণ অবজেক্টটা অবজেক্টিভ ফর্ম থাকে, বিশেষত প্রোনাউনগুলো সেগুলোর সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। 2 নম্বর বলছে অক্সিলারি ভার্ব আর বি ভার্ব লিখতে হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড টেন্স। টেন্স অনুযায়ী সাবজেক্টের সাথে এগ্রি করে তোমাকে অক্সিলারি ভার্ব এবং বি ভার্ব এগুলো লিখতে হবে। 3 নম্বর বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে মেইন ভার্বের, ঠিক আছে। 4 নম্বর বলা হচ্ছে প্রিপজিশন বসাতে হবে, এবং এই প্রিপজিশনের পরে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, রাইট দ্য অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস আফটার দ্য প্রিপজিশন। প্রিপজিশনের পরে অবজেক্টিভ ভয়েস। আমরা এখানে 5টা স্টেপ ভালো করে মনে রাখবো, এই 5টা স্টেপ। প্রথমে আমরা কী লিখবো, সাবজেক্ট লিখবো, তারপর অক্সিলারি ভার্ব বি ভার্ব লিখবো, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো, তারপর প্রিপজিশন লিখবো, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখবো। আবার বলছি, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখবো, অক্সিলারি ভার্ব বা বি ভার্ব লিখবো এটা টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী, পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো মেইন ভার্বের, প্রিপজিশন দেবো একটা, আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেবো। যেমন উদাহরণ দেখো, আই রাইট পোয়েমস, একই উদাহরণ দিয়ে দিচ্ছি তাদের বুঝতে সুবিধা হয় তোমাদের। আই রাইট, তাহলে রাইট হলে যে আবার সেই বিফোর ইসের যেমন বলেছিলাম, রাইট ভার্ব, এটার সাবজেক্ট হলো আই আর এটার অবজেক্ট হলো পোয়েমস, তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হ্যাঁ। তাহলে আমাদের শুরু করতে হবে প্রথমে কি, সাবজেক্টিভ ফর্ম দিয়ে। দেখো এই দেখো 1 নম্বরে পোয়েমস, এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম দিয়ে শুরু করলাম 1 নম্বর। 2 নম্বর কী বলা ছিল, অক্সিলারি ভার্ব বি ভার্ব বসাতে না, এই যে অক্সিলারি ভার্ব আর, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স তাই আর বসেছে, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট 3 নম্বর পয়েন্ট হলো কি, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন, ঠিক আছে, রিটেন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিপজিশন, এই প্রিপজিশন বাই বসলো। 5 নম্বর হলো মি, মি হলো কি সাবজেক্ট, এই যেমন আই ভার্বের সাবজেক্ট, আই সাবজেক্টের অবজেক্টিভ হলো মি। তাহলে এই দেখো 5টা পয়েন্ট 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, তাহলে এই 5টা পয়েন্ট তুমি যদি ধরে করো তাহলে তুমি কিন্তু অনুসরণ করতে পারবে। আবার বলছি, তাহলে আই এখানে যে অবজেক্ট লিখলাম এখানে সাবজেক্টিভ ফর্ম। 2 নম্বরে এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স তাই আমরা আর লিখলাম। তারপরে 3 নম্বর রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলাম। 4 নম্বর পয়েন্ট বাই প্রিপজিশন লিখলাম, রাইট ভার্ব বাই প্রিপজিশন অনুসরণ করে একটা প্রিপজিশন দিতে হবে। সবসময় যে বাই হবে এমন না, কখনো টু হতে পারে, কখনো উইথ হতে পারে, কখনো ইন হতে পারে, কখনো অ্যাট হতে পারে। আর এই আই সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ হলো মি। তাহলে আশা করছি তোমরা এই স্টেপগুলো, এই 5টা স্টেপ ভালো করে মেনটেন করবা, ঠিক আছে। এখন আসো দেখো, আমরা যদি এখন এক্সারসাইজ যেতে চাই, প্রথম নাম্বার যেমন একটা উদাহরণ দেখো, বলা হচ্ছে শি প্রাইজেস মি, তাহলে এখানে সাবজেক্ট কি, প্রাইজেস, আমরা কিন্তু পুরো সেন্টেন্সটা পড়লাম। তাহলে ভার্বটা কি, প্রাইজেস, ভার্ব যদি প্রাইজেস হয় তাহলে এটার কোন টেন্স, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটার সাবজেক্ট কি শি, এটার অবজেক্ট কি মি। তাহলে আমরা আগের প্রস্তুতি যেগুলো বলেছিলাম সেই প্রস্তুতিটা হয়ে গেল। এখন হলো কী করতে হবে আমাদের, এটা করছি দেখো এখানে। তাহলে এই যে মি এটার সাবজেক্টিভ ফর্ম আই লিখলাম, প্রেইজেস এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমরা আইয়ের পরে আই এগ্রি করে, তাহলে আই প্রেজেন্ট ইনডেফিনিটে আই হয়, এবং প্রেইজের V3 এই যে বি অক্সিলারি ভার্ব লিখলাম আমরা অ্যাম, আর প্রেইজের V3 হলো প্রেইজড, প্রিপজিশন লিখলাম বাই, আর শির অবজেক্ট হলো হার। আবার খেয়াল করো, আমাদের বিফোর প্রস্তুতিতে ছিল পুরো সেন্টেন্সটা পড়তে, যেমন শি প্রেইজেস মি, আচ্ছা পড়লাম। তারপর হলো বলছিল এটার ভার্বটা কি, এর ভার্বটা হলো প্রেইজেস, এবং এইটার অবজেক্টটা কি, মি। আচ্ছা এটা গেল, এটা কোন টেন্স, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার বলা হয়েছিল এটার সাবজেক্ট কি, সাবজেক্ট হলো শি, এটার অবজেক্ট কি, মি। এবার আমাদের প্যাসিভের গঠন অনুযায়ী যেভাবে আমরা বলেছিলাম মেইনটেনিং স্টেপ, ফার্স্ট স্টেপ এই মি এর অবজেক্টের সাবজেক্টের হলো আই। দ্বিতীয় স্টেপ অক্সিলারি ভার্ব এম, এই যে এম লিখলাম। তৃতীয় স্টেপ প্রেইজ ভার্বের V3 প্রেইজড। চতুর্থ স্টেপ প্রিপজিশন বাই। পঞ্চম স্টেপ এই যে শি আছে, শি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো হার। তাহলে 5টা স্টেপ অনুসরণ করে আমরা এটা করেছি। এর পরের সেন্টেন্সগুলো কিন্তু আমরা এই বারবার একই কথা বলবো না, পরের সেন্টেন্সে শুধু ভার্বের পরিবর্তনগুলো দেখাবো। তাহলে মানে এখানে প্রেইজেস ছিল, হয়ে গেছে এম প্রেইজড, আই থাকার কারণে এম হয়েছে, ওকে। আচ্ছা পরেরটা দেখো, যে শি প্রেইজড মি, এখানে দেখো এটা সিম্পল প্রেজেন্ট ছিল, এটা সিম্পল পাস্ট হয়েছে।
সেই জন্য এখানে হয়েছে ওয়াজ প্রেসড। পার্থক্য এতটুকুই, এখানে এম প্রেস ছিল, এখানে ওয়াজ প্রেসড হয়েছে। বাকিগুলো কিন্তু সবগুলো একই রকমই আছে। যদি আমরা পরে দেখি শি উইল প্রেজ মি, এখানে একটা ফিউচার টেন্স চলে আসলো, সেখানে কিন্তু একই জিনিস রয়েছে। সেখানে যদি কীভাবে দেখো, শি এর পরে উইল হয়েছে, বাট আয়ের পরে শ্যাল হলো, এবং আমরা জানি এই শ্যাল বা উইলের পরে এখানে বি হয়। আমরা গঠন ওই যে টেবিলটা দিয়েছিলাম সেখানে বি আছে এবং ভি3 হয়েছে, বাকিটা কিন্তু ঠিকই আছে। পরে যদি দেখি শি ইজ প্রেজিং মি, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে হয়েছে কি দেখো, আয়ের পরে এম হয়েছে, তারপর ইজের জন্য এম হলো, এখানে বিং বসলো, কন্টিনিউয়াস টেন্সের জন্য বিং বসলো এবং প্রেজে ভি3 প্রেজড হলো। এভাবে যদি আমরা পাস্ট, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানেও দেখো এরকমের ওয়াজ বিং প্রেজড। তাহলে দেখো এখানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, আবার এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ওকে, এখন যদি আমরা দেখি এর পরের সেন্টেন্সটা কী আসছে আমাদের, সেখানে দেখো শি উইল বি প্রেজিং, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে এরকম দেখো শ্যাল বি বিং প্রেজড, বি ছিল আর আইএনজি যুক্ত কন্টিনিউয়াসের কারণে বিং হয়েছে, ভি3 হয়েছে। আগে কিন্তু সব ঠিকই আছে, আমি শুধু ভার্বগুলো দেখাচ্ছি। শি হ্যাজ প্রেসড, এখানে দেখো একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, হ্যাজ আছে, আমরা জানি হ্যাজের পরে বিন হয় এবং প্রেসড ভি3 আছে, ঠিকই আছে। এখানে দেখো, এখানে হি আসছে, হির পরে হ্যাজ হয়েছে, বিন আসলো নতুন করে, আর প্রেসডই থাকলো। একইভাবে এখানে দেখো হ্যাড প্রেসড, এখানে হচ্ছে হ্যাড বিন প্রেসড, এই এতটুকুই তফাৎ। এবার আছে ফিউচার পারফেক্ট টেন্স, সেখানে দেখো উইল হ্যাভ আছে, হ্যাভের পরে আমরা বিন দেবো, এই আর কিছু না, হ্যাভ বিন। তবে এখানে দেখবা শি এর পরে উইল হয়েছিল, আয়ের পরে শ্যাল হয়েছে, আমরা জানি যেটার সাথে এগ্রি করাতে হবে সাবজেক্টের সাথে। ইউ মাস্ট রাইট দ্য পোয়েম, এখানে যে মোরাল অক্সিলারি ভার্বের ব্যাপার, আমরা জানি মাস্টের পরে বি হবে এবং রিটেন হবে। দেখো এই যে মাস্ট বি রিটেন দ্য পোয়েমসের জায়গায় সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, সাবজেক্টটা বাই প্রিপোজিশনের অবজেক্ট হয়েছে। এরপর দেখবো আমরা যেটা, সেটা হলো যে এরকম যদি দেখি, দেখো দ্য বয় টুক কেয়ার অফ দ্য প্যারটস, এখানে খেয়াল করো এই টুক পাস্ট টেন্স, তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সই আছে, কিন্তু এখানে আমরা এটা কেন উল্লেখ করলাম, যে অনেক সময় এটাকে গ্রুপ ভার্ব বলে, মানে ভার্বের সাথে আরও বাড়তি কিছু অংশ থাকে, যেমন কেয়ার অফ। এই কেয়ার অফের কোনো পরিবর্তন হবে না, এই টুক ভার্বের নিয়ম অনুযায়ী সব কিছু হবে। যেমন ধরো এখানে বলা হচ্ছে টুক ছিল ওয়ার টেকেন, ব্যাস পাস্ট টেন্স হয়ে গেল, আর কেয়ার অফের জায়গায় থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। আর বাকি এই যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, আর সাবজেক্টটা বাই প্রিপোজিশনের অবজেক্ট হলো। তাহলে এখানে যেটুকু তোমাদের দেখানো হলো সেটা যে গ্রুপ ভার্ব, যদি কোনো ভার্বের সঙ্গে অর্থ সম্পূর্ণ করা যাবে, গ্রুপ ভার্ব মানে কি, একাধিক ওয়ার্ড নিয়ে সেটার সাথে প্রিপোজিশনও থাকে যদি কোনো একটা অর্থ সম্পূর্ণ করে, তখন সেটাই গ্রুপ ভার্ব বলে। গ্রুপ ভার্বের মেইন ভার্বটা যেটা, সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়, বাকিগুলো যেমন আছে তেমনই থাকে। এবার যেমন ধরো শি মোকড হিমসেলফ, এটা এক ধরনের ভার্ব। দেখো এই হিমসেলফ মানে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত ভার্ব যেটা, সেটাকে বলা রিফ্লেক্সিভ ভার্ব। এখানে কিন্তু অবজেক্ট নেই, কারণ হি এবং হিমসেলফ একই ব্যক্তি, ঠিক আছে, এখানে অবজেক্ট নেই। হিমসেলফটা হলো এই সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এখানে কী করতে হবে, এখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্টই থাকবে, ভালো করে খেয়াল করো। এখানে আর সাবজেক্ট সাবজেক্ট এরকম কিছু না, এখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্টই থাকবে। মোকড পাস্ট টেন্স আছে, এটা জাস্ট লাইক ওয়াজ মোকড, আর কিছু না। একইভাবে দে মেড মি এ মডারেটর, খেয়াল করো এখানে এই দেখো, যেগুলো ভালো করে খেয়াল করো, যেগুলো আমি ইয়েলো কালার দিচ্ছি সেগুলো কিন্তু বোঝার জন্য, এগুলো কিন্তু কিওয়ার্ডস, হ্যাঁ, এগুলো ধরে কিন্তু আমরা কথা বলছি। মি এ মডারেটর, খেয়াল করো হি মেড, এই যে মেড ভার্বটা হলো এইটা মেড, তাহলে এখানে মি একটা অবজেক্ট আছে, মি এ মডারেটর, এটা আরেকটা অংশ। এটা খেয়াল করো, এই এ মডারেটর এই অংশ ছাড়া এই সেন্টেন্সটার অর্থ সম্পূর্ণ হয় না। হি মেড মি, তিনি আমাকে তৈরি করলেন, এটা কি তৈরি করলেন, এ মডারেটর। যদি কখনো দেখো যে এরকম অবজেক্টের সাথে এরকম একটা কমপ্লিমেন্টারি অংশ থাকে, এটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে, এবং কমপ্লিমেন্টারি এটা কিন্তু অবজেক্ট না, কারণ এই মডারেটরকে মি। যদি কখনো দেখো যেরকম দুটো অবজেক্টের মতো মনে হয়, আর যদি এই মি যেটা পার্সোনাল যেটা অবজেক্ট আছে, সেই পার্সোনাল অবজেক্টটাকেই যদি পরের অংশটাকে বলে হয়, তাহলে সেটাকে বলা অবজেক্ট কমপ্লিটারি বা কমপ্লিটারি অবজেক্ট। এবং এটা এখানে তুমি যদি করতে হয়, তোমাকে অবজেক্ট হিসেবে মিকে নিতে হবে, এই মডারেটরকে তুমি নিতে পারবে না। যেমন এখানে লিখছে আই ওয়াজ মেড, এই ওয়াজ পাস্ট টেন্স, সেই জন্য মি হয়ে গেছে আই, মেড হয়ে গেছে ওয়াজ মেড। আর বাকি দেখো এই মডারেটর যা ছিল তাই এখানে লেখা হয়েছে, আর বাই দেম লেখা হয়েছে। নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এবার যেমন হি ওয়ান্টস ইউ টু গিভ আপ স্পিচ, এখানে হি ওয়ান্টস ইউ, এখানে দেখো গিভ আ স্পিচ। এই যে ওই যে বলেছিলাম যে স্পেশালি যে ভার্ব উইথ অবজেক্ট, এখানে দেখো ওয়ান্টসের সাথে ওয়ান্টসের অবজেক্ট কিন্তু ইউ, আর গিভের অবজেক্ট হলো এ স্পিচ, দুটো অংশ রয়েছে এখানে। দেখো আমরা কী করেছি, হি ওয়ান্টস, এই হি ওয়ান্টসের জায়গায় হি ওয়ান্টস ইজ রয়েছে, ঠিক আছে, হি ওয়ান্টসের জায়গায় ওয়ান্টসই রয়েছে, বাট হয়েছে কি এ স্পিচ দিয়ে আমরা করলে, এই গিভ ভার্বের অবজেক্ট যেহেতু, এটা অবজেক্ট দিয়ে আমরা শুরু করবো, এ স্পিচ। এই যে টু যেহেতু আছে ইনফিনিটিভ বলে, এই টু এর ইনফিনিটিভকে আমরা বি দিয়ে করতে পারবো, টু বি গিভেন। তাহলে হি ওয়ান্টস এ স্পিচ টু বি গিভেন,
ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু হি ওয়ান্টস ইউ এটা কিন্তু মূল বিষয় না। হি ওয়ান্টস এনে চেয়েছিল যে হি ওয়ান্টস ইউ টু গিভ এ স্পিচ, একটা স্পিচ দিতে চেয়েছিল। তাহলে এখানে সেন্টেন্সের অর্থটা বুঝতে পারি, এটাকে ইনফিনিটিভ বলে। এই যে টু গিভ, এই টু গিভ যখন ইনফিনিটিভ করবো আমরা, ইনফিনিটিভ করতে গেলে ইনফিনিটিভের টু এর সাথে টু এর পরে বি দিয়ে আমরা এটাকে ভি3 দিলে সেটা প্যাসিভ হয়ে যাবে। তাহলে এখানে কী হলো, হি ওয়ান্টস ইউ, হ্যাঁ, এই স্পিচ, হি ওয়ান্টস এই স্পিচ টু বি গিভেন বাই ইউ, এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। যদি কেউ লেখে বাই ইউ কোনো সমস্যা নেই, তুমি লিখতে পারো ইচ্ছা করলে বাই ইউ। এবার আছে কি হি প্রপোজড ওয়াচিং দ্য মুভি, কীভাবে করা হলো, হি প্রপোজ দ্যাট, এখানে এইভাবে বসে গেছে, হি প্রপোজ দ্যাট, এই মুভিটা আগে চলে আসলো, এই যে এই ভার্বের ওয়াচিং ভার্বের অবজেক্ট হলো দ্য মুভি, দ্য মুভিটা সামনে চলে আসলো। আর যদি এরকম দেখো আইএনজিযুক্ত ভার্ব দিয়ে এটাকে এই কোনো একটা অবজেক্টের ভার্ব হলো আইএনজিযুক্ত ভার্ব, তখন আমরা এভাবে লিখবো শুড বি, কী লিখবো, শুড বি, আর ওয়াচ হয়ে গেল ওয়াচড। ভালো করে খেয়াল করো, এখানে যেমন এই যে টু ছিল টু বি, আমরা লিখছি কি, এই যে গিভ ছিল টু গিভ, লিখছি টু বি গিভেন, এটাও কিন্তু ইনফিনিটিভ। এখানেও তাই, ওয়াচিং আছে, আমরা লিখবো কি, শুড বি ওয়াচড, কী লিখবো আমরা, শুড বি ওয়াচ। তাহলে টু দিয়ে থাকে টু বি গিভেন লিখবো, আর যদি আইনযুক্ত ভার্ব থাকে তাহলে লিখবো শুড বি, কী লিখবো আমরা, শুড বি। তাহলে এখানে গেল এটা। এছাড়াও যদি আমরা দেখি এর পরে দেখো, হি ডিসাইডেড টু প্রিপেয়ার দ্য প্রপোজাল, এগুলো কিন্তু ব্যতিক্রম ধর্মী, সেই জন্য আমি দিয়েছি। হি ডিসাইডেড দ্যাট, এভাবে এইভাবে থাকলে, ডিসাইডেড শব্দ থাকলে এভাবে লিখবা, হি ডিসাইডেড দ্যাট। এখানে দেখো প্রিপেয়ার দ্য প্রপোজাল, এই অবজেক্ট হলো দ্য প্রপোজাল, এই জন্য আমরা দ্য প্রপোজালটা আগে লিখেছি। আর এই টু প্রিপেয়ার হচ্ছে কি, এই যে এখানে প্রিপেয়ার শুড থাকলে শুড বি প্রিপেয়ার্ড, এখানে লেখা ছিল যে হি ডিসাইডেড দ্যাট দ্য প্রপোজাল টু বি প্রিপেয়ার্ড, এরকম লিখলেও হবে, বাট এভাবে শুড বি লেখে, ডিসাইডেড থাকলে শুড বি দিয়ে করা হয়। ওয়ান শুড পারফর্ম ওয়ান্স প্রেয়ার, এখানে খেয়াল করে এই যে ওয়ানটা হলো সাবজেক্ট যদি থাকে তখন আমরা বাই ওয়ান যে লিখবো সেটা লিখবো না, ওয়ান্স প্রেয়ার্স, এটা তোমরা স্বাভাবিকভাবে দেখো ওয়ান্স প্রেয়ার্স, ও এখানে ওয়ান্স প্রেয়ার্স হবে, এখানে শব্দটা বাদ পড়েছে, এখানে হবে ওয়ান্স প্রেয়ার্স, এখানে ওয়ান্স শব্দটা থাকবে, ওয়ান্স প্রেয়ার্স শুড বি পারফর্ম, বাই ওয়ান কখনো লেখার দরকার নেই, প্যাসিভ ভয়েসে বা প্যাসিভ ভার্বে তোমার বাই ওয়ান লেখার দরকার নেই, বাট অ্যাক্টিভে লিখতে হবে। দ্য কাউ ইজ মিল্কিং, খেয়াল করো এখানে দেখো অবজেক্ট নাই, তো এখানে এটাই কসিপ্যাসিভ ভার্ব বলছিলাম যে সেভাবে, দ্য কাউ ইজ মিল্কিং, এটা কি বলছিলাম, কসিপ্যাসিভ ভার্ব, গরুটাকে দোয়ানো হচ্ছে, মানে গরু গাভীটাকে দুধ দোয়ানো হচ্ছে, তাহলে দোয়াইকে সামন, সেটা কিন্তু এখানে লেখা নাই। তাহলে এখানে ইজ মিল্কিং, এটা দেখে তুমি বুঝতে পারবে অ্যাক্টিভ, তাহলে এটাকে প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে হবে কীভাবে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে আর গঠন অনুযায়ী ইজের পরে আমরা বিং দিব আর মিল্ক লিখে দেবো, এই যে দ্য কাউ ইজ বিং মিল্কড। তাহলে যখন আমরা দেখবো যে এরকমই কসিপ্যাসিভ ভার্ব এবং সেখানে সাবজেক্টের সাথে ভার্ব আছে এবং তার অবজেক্ট নাই, এবং সেটা কি এই সাবজেক্ট ভার্ব বলে, সাবজেক্ট যে আছে সে কাজ করে না, কিন্তু গঠন অনুযায়ী আমরা যে বলছিলাম যে বি ভার্বের সাথে ভি3 সেরকম গঠনও নাই, তাহলে এটা গঠন অনুসারে অ্যাক্টিভ, অর্থ অনুসারে প্যাসিভ। এই ধরনের অ্যাক্টিভকে প্যাসিভ করার জন্য আমরা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবো আর প্যাসিভ ভার্বের গঠনটা করে লিখে ফেলবো, এখানে প্যাসিভ ভার্বের গঠন লিখেছি, ঠিক আছে। আচ্ছা, একইভাবে হানি টেস্ট সুইট, এটার মতো একই রকম সেম জিনিস, এখানে এটা একটা অ্যাডজেক্টিভ রয়েছে, সুইট আর কি, এখানে কিন্তু একটা অবজেক্ট না, অনেকে মনে করে সুইটটা হলো অবজেক্ট, এরকম না। এই জন্য দেখো হানির জায়গায় হানি বসছে, টেস্টের জায়গায় ইজ টেস্টেড, আর সুইটের জায়গায় সুইট বসেছে। এখানে এটার ভিতরে পার্থক্য হলো এখানে কোনো অ্যাডজেক্টিভ নাই বা অ্যাডভার্ব নাই, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে কিন্তু কোনো অবজেক্ট নাই। এরপরে দেখো আমরা দেখবো যেটা যে ভয়েস উইথ, এই যে প্যাসিভ ভয়েস উইথ অবজেক্টস প্রিসিডেড বাই আদার দেন বাই, বাই ছাড়া আমরা যে বলেছিলাম যে সবসময় বাই হবে এমন না, বাই ছাড়াও কিছু, যেমন আই নো ইউ, তাহলে কী হবে, ইউ আর নোন টু মি, হর কথা ছিল আর নোন বাই মি না হয় টু মি হয়েছে, তাহলে নোনের পরে টু বসে, এটা মনে রাখবা, ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, আমি যেগুলো খুব ঘন ঘন ব্যবহৃত হয় সেগুলো এখানে উল্লেখ করছি। তারপর হচ্ছে কি, যেমন হচ্ছে হিজ কন্ডাক্ট শকড মি, এই যে শকড ভার্বটা, এই শকড ভার্বটার পরে বাই বসে না, শকড ভার্বটা বসে অ্যাড বসে, তাহলে হিজ কন্ডাক্ট শকড পাস্ট টেন্স আছে, সেজন্য ওয়াজ হয়েছে, ওয়াজ শকড আর অ্যাড হয়েছে, বাই হিজ কন্ডাক্ট না হয়েছে অ্যাট হিজ কন্ডাক্ট। একইভাবে লাইট ফিল্ডস দ্য রুম, এখানেও দেখো এই যে ফিল্ড ভার্ব যেটা ফিল্ড, রাইট, ফিল্ড দ্য রুম, এখানে ফিল্ড ভার্বটার পরেও বাই বসে না, ফিল্ড বসে উইথ বসে, এই যে ওয়াজ ফিল্ড পাস্ট টেন্স, তাই ওয়াজ ফিল্ড হলো আর উইথ হলো। এরপর দেখো দ্য কাপ কন্টেন্স টি, এখানেও দেখো সেম জিনিস ঘটছে, সেটা হলো যে কন্টেন্সের পরে বাই বসে না, ইন বসে, যেমন দেখো ইজ কন্টেন্ট ইন, তাহলে তোমরা নিশ্চয়ই এই দেখেছো যে সব জায়গায় এখানে বসলো টু, এখানে অ্যাট, এখানে উইথ, এখানে ইন, তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা যাবো সেখানে হলো যে ইম্পারফেক্ট সেন্টেন্সে কীভাবে হয়, যেমন গিভ মি এ পেন্সিল, তাহলে এখানে দেখো সাবজেক্ট নেই, আমরা যেরকম বলছিলাম ভার্ব, প্রথম ওই যে স্টেপগুলো আমরা, তুমি একটা সেন্টেন্স পড়বে, পড়ার পরে সেখানে ভার্ব কী খুঁজে বেরো, এই যে ভার্ব গিভ, এই গিভ হলো ভার্ব, এটার অবজেক্ট হলো মি, এখানে আরেকটা অবজেক্ট আছে এ পেন্সিল,
তার মানে এখানে দুইভাবে করা যায় আর কি, ডাবল অবজেক্ট বলে এগুলো কি বলা হয়, দুটো অবজেক্ট থাকলে ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট হলে এই পেন্সিল দিয়েও করতে পারবো, মি দিয়েও করতে পারবো, কারণ মি এবং পেন্সিল দুটো ভিন্ন জিনিস। আমরা যখন বলছিলাম মেড মি এ মডারেটর, ওখানে কিন্তু মি এবং মডারেটর একজনই, বাট মি এবং পেন্সিল একই জিনিস না। এটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, আর এ পেন্সিলকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। দুটো অবজেক্ট, এটাকে ডাবল অবজেক্ট বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হলো তুমি লেট দিয়ে শুরু করবা। কি দিয়ে শুরু করবা? যেমন আমরা দেখো যে লেট, ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু করে তারপর অবজেক্টটা লিখছি, দেখো এ পেন্সিল। আর গিভ ভার্ব অনুযায়ী আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় যেন টেন্সের ব্যাপারটা দেখবো না, আমরা সবসময় কী করবো, সাবজেক্টের পরে বি লিখবে, যেমন বি, আর V3 ঠিকই থাকবে, ঠিক আছে। আর এই গিভেন, এই টু মি, গিভেনের পরে টু বসে, এই যে মি আরেকটা অবজেক্ট রয়ে গেছে সেটা আমরা এখানে লিখে দিলাম। যদি এটাকে কেউ করতো যে লেট মি, যদি এভাবে লিখতো লেট মি বি গিভেন এ পেন্সিল, তাহলে ওটা কিন্তু হতো, ঠিক আছে। এবার দেখো এখানে বাই মি এ শার্ট, এখানেও এখানে গিভ মি এ পেন্সিল, বাই মি এ শার্ট, তাহলে কী হলো, লেট এ শার্ট বি বট ফর মি, তাহলে এখানে আছে টু মি, এখানে আছে ফর মি। এই কথাগুলো দেখবে, এগুলো খুব ফ্রিকুয়েন্টলি আসে। আমার মানে যদি বলা হয় বট টু মি, এরকম না, বট আমার জন্য, এই জন্য এখানে ফর বসছে, এখানে টু বসছে, এখানে ফর বসছে। আবার দেখো গো দেয়ার, এখন দেখো এই গোটা হলো ইনফিনিটিভ, এটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা কি সাধারণত পেসিভ করতে আসে না, বাট কখনো কখনো কোনো বইয়ের মধ্যে দেখা যায় এরকমের দিয়ে রাখে, এগুলো খুব উপরের ক্লাসের দিকে আসে, তোমাদের আসে না। সেটাকে এইভাবে লিখতে পারি, ইউ আর রিকোয়েস্টেড আস্ক টু গো দেয়ার, ইউ আর রিকোয়েস্টেড আর আস্ক টু গো দেয়ার। তুমি রিকোয়েস্টেড আর আস্ক লিখতে পারো, আর রিকোয়েস্টেড লিখতে পারো, আর ইনফিনিটিভ করে দিতে পারি টু গো দেয়ার, এই আর কিচ্ছু না, ঠিক আছে। আবার যেমন ধরো ডোন্ট স্মোক হিয়ার, এখানে কি হচ্ছে, এখানে এখন ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার, যেহেতু এখানে ডোন্ট আছে তাই নট টু লিখেছি, আর এখানে যেহেতু ডোন্ট নাই তাহলে আমরা আস্ক লিখেছি। এখানে একটা জিনিস আমরা বলি নাই, যেটা হলো যে লেট, এখানে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, যেখানে যদি গিভ হতো, যদি নট হতো, ডোন্ট গিভ মি এ পেন্সিল, তাহলে এখানে লেট নট দিয়ে শুরু করতে হতো। কী দিয়ে শুরু করতে হতো? লেট নট দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে লেট দিয়ে শুরু করবো, আর নেগেটিভ হলে আমরা লেট নট দিয়ে শুরু করবো। এরপরে দেখো আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের আরও কিছু নিয়ম দেখি আমরা, যেমন রাইট দ্য আর্টিকল, তাহলে কী হবে এখানে, লেট দ্য আর্টিকল বি রিটেন। এবার যদি ডু নট রাইট দ্য আর্টিকেল, এই যে এখানে দেখো লেট নট দ্য আর্টিকেল বি রিটেন, তাহলে এখানে লেট নট হয়েছে, বাকি সব কিন্তু আগের নিয়মে আছে। লেট মি রাইট দ্য আর্টিকেল, ঠিক আছে, তাহলে কী হবে এখানে, যদি এখানে লেট দেওয়াই আছে, এতক্ষণ কিন্তু দেওয়া ছিল না, এখানে দেওয়া আছে লেট দ্য আর্টিকেল বি রিটেন, লেট মি রাইট দ্য আর্টিকেল, তাহলে কি লেট, এই যে লেট এখানে রয়ে গেল, এখানে রাইট, এখানে ডু নট, বাট এখানে দেখো লেট মি রাইট, লেট থাকলে লেটই বসে যাবে, আর অবজেক্ট আসলে অবজেক্ট এখানে চলে আসবে, তাহলে সেখানে এখানে অবজেক্ট এখানে চলে আসলো, লেট দ্য আর্টিকেল বি রিটেন বাই মি, ঠিক আছে। এবার আছে নেভার টেল এ লাই, তখন কী করবা, লেট নট এ লাই এভার বি টোল্ড, তাহলে নেভারে এভার হলো, এখন লেট নট দিয়ে নেগেটিভ হয়ে গেছে, এই জন্য এইবারে আমরা অ্যাফার্মেটিভ করে দিয়েছি, বাকি সব ঠিকই আছে। ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হলো, নট বসলো, নেগেটিভ সেন্টেন্স তাই, এ লাই হলো অবজেক্ট, আর নেভারের এভার করে দিলাম, আর এই যে বি ভার্বের সাথে V3, বি ভার্ব, টেলের V3 টোল্ড। এবার হচ্ছে নেভার গো দেয়ার, যদি এরকম হয়, ওই যে একটা গো করেছিলাম, নেভার গো দেয়ার, তাহলে কী করবা, নেভার গো দেয়ার থাকলে তোমরা কী করবা, এই যে লেট নট দেয়ার এভার বি গন, লেট নট, নেভার এই যে নেট নট, দেয়ার এই যে দেয়ার বসলো, এভার বি গন, এখানে দেয়ার, এখানে কিন্তু অবজেক্ট না, কিন্তু এটা কিন্তু অ্যাডভার্ব, মনে রাখবা, এভার বি গন। এই ধরনের কিছু সেন্টেন্স আছে যেগুলো বিভিন্ন সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে, বাট পরীক্ষায় ওরকম সেট করা হয় না, ঠিক আছে। এখন দেখো অ্যাক্টিভ টু প্যাসিভ ইন্টারগেটিভ সেন্টেন্স যেখানে হয়, সেখানে কীভাবে হয়, হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, এখন এখানে হ্যাভ ইউ, এই যে হ্যাভ ইউ মূলত মুসল কি, ইউ হ্যাভ, আমরা যদি হ্যাভ ইউ না ভেবে যদি ভাবি ইউ হ্যাভ, আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, সেজন্য হ্যাভ দিয়ে শুরু হয়েছে, বাট সেন্টেন্সটা ছিল ইউ হ্যাভ, তাহলে ইউ হ্যাভ দিয়ে যদি তুমি করতে পারো তাহলে এটা হয়ে যাবে। যেমন ধরো বলা হচ্ছে কি, এই অবজেক্ট হলো দ্য আর্টিকেল, তাহলে দ্য আর্টিকেলের পরে তার হ্যাজ হয় না, হ্যাভ হয় না, হয় কি হ্যাজ, এই জন্য আমরা হ্যাজটা আগে লিখি, যেমন ইউর পরে হ্যাভ হয়, পরে না লিখে আগে লেখা হয়েছে, আমরাও দ্য আর্টিকেলের পরে হ্যাজ হওয়ার কথা, পরে না লিখে আগে লিখেছি, এতটুকুই তফাৎ, আর বাকি সব একই নিয়ম, হ্যাজের পরে বিন হয়, V3 হয়, বা ইউ হয়, কোশ্চেন মার্ক হয়, সব ঠিক আছে, শুধু এইটুকু তোমাকে ভাবতে হবে, যেখানে ইন্টারগেটিভ হওয়ার কারণে কিন্তু হ্যাভ ইউ হয়েছে, ইউ হ্যাভ না হয়ে, ঠিক একইভাবে দ্য আর্টিকেল হ্যাজ হওয়ার কথা, হ্যাজ না হয় হ্যাজটা আগে দিয়েছে, ইন্টারগেটিভ হয়ে গেছে, এই আর কিছু না। এই নিয়মটা ফলো করলে কিন্তু তুমি পারবা। ইন্টারগেটিভে আর ভিন্ন নিয়ম হলো এরকমের, হু ইজ রাইটিং দ্য পোয়েম, যদি এরকমের হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, হু থাকলে আমরা লিখবো বাই হুম, আর এখানে অবজেক্ট হলো দ্য পোয়েম, দ্য পোয়েমের পর ইজ হয়, তাহলে ইজটা আমরা আগে দিলাম, ওই যে এখানে যেরকম হ্যাজটা আগে দিয়েছো এখানে ইজটাও আগে দিলাম, দ্য পোয়েম, আর এখানে কন্টিনিউয়াস টেন্স আছে সেজন্য আমরা লিখছি বিং আর রিটেন, ঠিক আছে। তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো হু থাকলে আমরা হুম লিখবো, সবসময় কিন্তু আবার বাই হয় না, কখনো টু হয়, কখনো উইথ হয়, ওই যে প্রিপোজিশন অনুযায়ী, ঠিক আছে।
এবার হুম ডু ইউ রিকমেন্ডেড, এখানে একটু হুমের জায়গায় থাকলে হু দিয়ে লিখবে হু, আর পাস্ট টেন্স এখানে ওয়ার্ড ডিড ছিল যেন ওয়াজ হলো, আর রিকমেন্ডেড হলো বাই ইউ। একইভাবে হোয়াট ইজ হি ডুইং, এখানে ওয়ার্ড থাকলে কোনো পরিবর্তন, হোয়াট ইজ সাবজেক্ট হিসেবে বসবে, আর ইজের সাথে এখানে বিং হলো, ডান হলো, বাই হিম হলো। আচ্ছা, এরপর আসলে দেখো অপটেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, সেটা হলো এরকমের, মে গড ব্লেস ইউ। তাহলে এটা কীভাবে হবে? এটা হবে এভাবে যে মে গড বি ব্লেসড বাই ইউ, মে ইউ বি ব্লেসড বাই গড। তাহলে এখানে কী হবে? এই যে ইউটা হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে মে হওয়ার কথা, মেটা আমরা আগে দিয়েছি এখানে যেমন আগে ছিল, আর মেয়ের পরে বি হয় যে বি বসলো, ভি3 বসলো, আর বাই ইউ লিখলাম। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই এখান থেকে এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে যদি আমরা যাই তাহলে কি, যে অ্যাসার্টিভ অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা কী করবো? আমরা এতক্ষণ যা করলাম অ্যাসার্টিভ টু হয়ে গেল, না অ্যাক্টিভ টু প্যাসিভ এখন বলা হচ্ছে ইউজ একটা ভিন্ন নিয়ম এখানে বলা হচ্ছে, ইউজ অফ গড ইনস্টিড অফ বি ভার্ব ইন প্যাসিভ। এটা স্পেশাল নিয়ম তোমাদের জন্য আমি দেখাচ্ছি। সেটা হলো কি, যে গড প্লাস মেরিট, গটের সাথে যদি মেরিট থাকে, বার্ন থাকে, কট থাকে, ব্রোকেন থাকে, ড্রোন থাকে, অ্যাঙ্গেজ থাকে, কিল থাকে, হার্ট থাকে, স্টাক থাকে, তাহলে সেটা প্যাসিভ হবে। ভালো করে খেয়াল করো, আমি বলেছিলাম বি ভার্বের সাথে ভি3 হলে সেটা প্যাসিভ, কিন্তু এখন বলছি গড বা গেটের সঙ্গে যখন এই ভার্বগুলো থাকবে, এই ভার্বগুলো, তখন সেটাও কিন্তু প্যাসিভ। তাহলে এটা একটা স্পেশাল নিয়ম, যে গড ভার্বের সাথে বা গেট ভার্বের সাথে যদি এইগুলো থাকে, গড হলে পাস্ট টেন্স, গেট হলো প্রেজেন্ট টেন্স, যদি এই ভার্বগুলো থাকে তখন সেটা প্যাসিভ। যেমন এখানে দে মেরিট ইচ আদার, এটা হলো অ্যাক্টিভ, এটাকে আমরা প্যাসিভ করি দে গট মেরিট। তাহলে হলদি ছিল দে হলবে কি দে ওয়ার মেরিট, এবার হলো ছিল দে ওয়ার মেরিট, দে ওয়ার মেরিট না হয় গট মেরিট। এটা একটা ভিন্ন রকমের নিয়ম। এইভাবে তুমি ড্রাউন বা অ্যাঙ্গেজড, কিল, হার্ট এরকমের হতে পারে, এই যে কোনো শব্দ ব্যবহার করলে এটা হবে, একটু মনে রাখবে স্পেশালি। ঠিক আছে, এখন দেখো এখানে যেমন ফায়ার বার্ন দ্য চাইল্ড, একই রকমের দেখো ফায়ার বার্ন দ্য চাইল্ড, এখানে এরকম দেখো দ্য চাইল্ড গট বার্নড, হয়তো কি দ্য চাইল্ড ওয়াজ বার্নড এরকম হওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু সেটা না লিখে হচ্ছে দ্য চাইল্ড গট বার্নড, এটাও প্যাসিভ। তাহলে এটা প্যাসিভের একটা ভিন্ন রূপ আমরা আজকে দেখালাম। এখন দেখো এখানে প্যাসিভ টু অ্যাক্টিভ কীভাবে করবা। প্যাসিভ টু অ্যাক্টিভের কথাগুলো আজকে আমরা ডিটেল কথা বলবো না, বাট এইটুকুই বলবো শুধু, ভাইস ভার্সা, এটা হলো অ্যাক্টিভ টু প্যাসিভ, এর ভাইস ভার্সা হলো অ্যাক্টিভ। জাস্ট থিঙ্ক অল দ্য রুলস গিভেন অ্যাবভ ভাইস ভার্সা, তুমি জাস্ট উপরে যে নিয়মগুলো আমরা শিখেছি সেগুলোর উল্টো করে ভাবো, তাহলে তোমার এটা হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমরা এখান থেকে বুঝতে পারছো। তো তোমরা এখন যেটা করবা, যে এই এক্সারসাইজটা করবো বাসায়। এখানে দেখো তোমাদের জন্য চেঞ্জ দ্য ভয়েস, আই প্রাইজ হার, she was cutting a mango, you must write the poem, a party is going to be organized by us, never go there, may God bless you, I know that he sang the song, people say that Dhaka is the city of mosque, one should perform one's prayers, you are known to me, the cup contains tea, they got married, by whom is the proposal being prepared, he wants you to sing a song। এই সেন্টেন্সগুলো সবই আমরা আমাদের লেকচারে উল্লেখ করেছি। এখানে হলো যেটা বলা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, কিন্তু বলেনি অ্যাক্টিভ করবো প্যাসিভ করবো, তোমাকে নির্ধারণ করতে হবে এই 15টা সেন্টেন্স কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। আমরা গঠন ধরে ধরে দেখে নিব, ওই যে নিয়মগুলো বলছি সেই নিয়মগুলো ফলো করে এই 15টা সেন্টেন্স তোমরা প্র্যাকটিস করো। এই 15টা সেন্টেন্স প্র্যাকটিস যে করতে পারবে নিজে নিজে বুঝে, আমি আশা করি তোমরা ভয়েস চেঞ্জ বুঝে যাবে। এবং এগুলো করে তোমরা এগুলো যেহেতু এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আমরা এই লেকচারের মধ্যে কথা বলছি, তুমি যদি না বোঝো তাহলে সেটা খুঁজে বের করো যে আসলে কী হওয়ার কথা ছিল এটা। তোমাকে আবারও বলছি, প্রথমে ফাইন্ড করতে হবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ, তারপরে তোমাকে নির্ধারণ করতে হবে তুমি সেটা কী করবা। ঠিক আছে, এক্সারসাইজগুলো করবা, নিজে ট্রাই করবা, চেষ্টা করবা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই, হয়তো আরেকদিন আর একটা ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত আবার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ভেরি মাচ।